গ্রামে দুই বোন বাস করত। ছোট বোন সাদিয়া ছিল ভীষণ ধনী, তার ঐশ্বর্যের কোনো শেষ ছিল না। আর বড় বোন তানিয়া তার স্বামী আর ছেলেকে নিয়ে একটি ছোট মাটির কুঁড়ে ঘরে কোনো মতে দিন কাটাত। দিন কয়েক আগে সাদিয়ার একটা ফুটফুটে ছেলে হয়েছে, আর সেই খুশিতেই আজ সে পুরো গ্রামকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছে। সকাল হতেই সাদিয়ার বাড়িটা লোকে লোকারণ্য, চারদিকে এলাহি কারবার। বাড়ির উঠোনে মস্ত বড় বড় কড়াইতে মিষ্টির কারিগররা গরম গরম মিষ্টি ভাজছে, কোথাও ধোঁয়া ওঠা সবজি রান্না হচ্ছে, আবার কোথাও তৈরি হচ্ছে সুস্বাদু লাড্ডু, পায়েস, পোলাও আর ফুলকো কচুরি। পুরো বাড়ি জুড়ে যেন আনন্দের মেলা বসেছে। সাদিয়া, অতিথিরা তো সব এক এক করে আসতে শুরু করেছে, কিন্তু তোমার বড় বোন তানিয়া দিদি তো এখনো এলো না। তুমি ওনাকে খবর দিয়েছো তো, নাকি নিমন্ত্রণ করতেই ভুলে গেছো? ও হ্যাঁ হ্যাঁ, করেছি তো। আসবে আসবে, গরিব মানুষ তো, পায়ে হেঁটে আসতে একটু সময় লাগবেই। আর শোনো না, তুমি সিহানকে নিয়ে একটু এখানে বসো তো, আমি বাকি অতিথিদের দেখে এক্ষুনি আসছি। এই বলে সাদিয়া তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। আমি তানিয়াকে নিমন্ত্রণ করতে যাব কোন দুঃখে? আমার সব ধনী বন্ধুরা জানে আমি কত বড় লোক। এখন ওরা যদি আমার ওই ভিখারি বোনটার ছেঁড়া শাড়ি আর গরিব দশা দেখে ফেলে, তাহলে লোক সমাজে আমার নাক কাটা যাবে। অমন বোনকে না ডাকাই ভালো। পরদিন সকাল হতেই পাড়ার মহিলারা সব নতুন শাড়ি আর গয়না পরে সেজে গুজে সাদিয়ার বাড়ির দিকে রওনা দিল। যাওয়ার পথে রাস্তার পাশেই ছিল তানিয়ার সেই ছোট্ট কুঁড়ে ঘর। মহিলারা যখন ওখান দিয়ে যাচ্ছিল, তখন তানিয়া আপন মনে তার কুঁড়ে ঘরের উঠোনটা ঝাড়ু দিচ্ছিল। একে তানিয়া দি, তুমি এখনো এখানে পড়ে আছো? বোনের বাড়ি যাওনি? তোমার বোনের তো ফুটফুটে একটা ছেলে হয়েছে, তুমি তো মাসি হয়ে গেলে গো। আমরা তো ভেবেছিলাম তুমি কাল বিকেলেই ওখানে চলে গেছো। তাছাড়া সাদিয়া তো পুরো গ্রামকে ডেকেছে, শুনলাম ইলাহি সব রান্না বান্না আর আয়োজনের ধুম পড়েছে। পাড়ার মেয়ের মুখে একথা শুনে তানিয়া তো মনে মনে আকাশ থেকে পড়ল। বোনের ছেলে হয়েছে, অথচ সে কিছুই জানে না। নিজের ভিতরে একটা ধাক্কা লাগলেও সে বাইরের লোকজনকে নিজের অপমান বুঝতে দিল না। মুখের ওপর একটা জোর করে হাসি এনে এমন ভাব করল যেন সে সব খবর আগে থেকেই জানে। ও হ্যাঁ হ্যাঁ দিদি, আমি সব জানি। আসলে ঘরের টুকটাক কিছু কাজ বাকি ছিল তো, তাই ওগুলোই শেষ করে নিচ্ছি। তোমরা এগো, আমি কাজটা সেরেই একটু পরে আসছি। মহিলারা চোখের আড়াল হতেই তানিয়ার মুখের সেই মিথ্যে হাসিটা মিলিয়ে গেল, আর তার জায়গায় নেমে এলো এক গভীর দুঃখের ছায়া। বোনের ঘরে আলো এসেছে, এটা তো কত আনন্দের খবর, কিন্তু সাদিয়া আমাকে একটাবারও জানালো না কেন? ধুর, আমি কি যে ভাবি! কত বড় আয়োজন, নিশ্চয়ই কাজের ব্যস্ততায়ও ভুলে গেছে। তা না হলে নিজের আপন বোনকেও ডাকবে না, এটা হতেই পারে না। ওগো শুনছো, আমার ছোট বোন সাদিয়ার একটা ছেলে হয়েছে। পাড়ার মিনা তাহেরারা বলছিল গ্রামের সবাই নাকি ওখানে যাচ্ছে। আমিও যাব গো, আমি মাসি হয়েছি। আজ আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বোঝাতে পারবো না। খবরটা তো সত্যি খুব আনন্দের তানিয়া, কিন্তু সাদিয়া কি নিজে এসে তোমাকে একবারও ডেকেছে? ডাকেনি তো। না ডেকে বিনা আমন্ত্রণে কারো বাড়িতে এভাবে যাওয়াটা কি আদেও ঠিক হবে? আমার মনে হয় তোমার ওখানে যাওয়া উচিত নয়। লোকে দেখলেই বা কি বলবে বলো তো? আহা, তুমি অমন করে বলো না গো। বেচারি মেয়েটা এত বড় একটা আয়োজনের ধকল সামলাচ্ছে, নিশ্চয়ই কাজের ভিড়ে কথাটাই মাথা থেকে ভুলে গেছে। ওর ঘরে প্রথম সন্তান এসেছে, কি যে আনন্দের ব্যাপার! এত সব ঝামেলার মধ্যে কার আর সব কথা মনে থাকে বলো তো? মা, চলো না, আমরাও যাই। আমি এখন বড় ভাই হয়ে গেছি মা। ওহ, আমার যে কি আনন্দ হচ্ছে! আমিও আমার ছোট ভাইকে দেখতে যাব। চলো না মা, যাই। হ্যাঁ বাবা, চলো, যাব। তুমি এখন একটু চুপ করো তো। আর শোনো না, তুমি অত চিন্তা করো না তো। আজ আমরা মা বেটা দুজনেই যাচ্ছি। আপন দিদিকে আর ভাগ্নেকে দেখলে সাদিয়া যে কত খুশি হবে তুমি ভাবতেও পারবে না। ঠিক আছে, তোমরা যখন যাবেই বলছো, যাও। তবে বেশি দেরি করো না যেন। আমাকে আবার মাঠের কাজে যেতে হবে, বড্ড দেরি হয়ে যাচ্ছে। আমি এখনই বেরোচ্ছি।
এই বলে তানিয়ার স্বামী সামির মাঠের কাজের উদ্দেশ্যে রওনা দিল। তবে না ডাকতেই তানিয়া এভাবে সাদিয়ার বাড়ি যাচ্ছে, বিষয়টা সে কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছিল না। আর অন্যদিকে তানিয়া একা একা ভাবতে লাগল, বোনের ঘরে নতুন সন্তান এসেছে, তার বাড়িতে খালি হাতে তো যাওয়া যায় না, কিন্তু কি উপহার নিয়ে যাবে সে? অনেক ভেবেচিন্তে হঠাৎই তার একটা কথা মনে পড়ে গেল। আমাদের তো এখন দেওয়ার মতো দামি কিছু নেই বাবা, কিন্তু সাদিয়ার যখন সন্তান হবে ভেবে আমি নিজের হাতে যত্ন করে একটা সুন্দর সোয়েটার বুনে রেখেছিলাম। আজ এত দিনে সেই দিনটা এলো। চলো বাবা, এই সোয়েটারটাই সাদিয়ার খোকার জন্য উপহার নিয়ে যাই। হ্যাঁ মা, এটা সত্যি খুব সুন্দর একটা উপহার হয়েছে। ছোট মাসি এটা দেখলে অনেক খুশি হবে। চলো মা, আর দেরি করো না। তানিয়া তার ছোট্ট ছেলেকে নিয়ে আস্তে আস্তে সাদিয়ার বাড়ির দিকে রওনা দিল। তানিয়া ছিল মনি প্রাণী, ভীষণ সরল আর নিষ্পাপ। না ডাকতেই বোনের বাড়িতে হাজির হলে সেখানে তার কপালে কী অপমান অপেক্ষা করছে তা সে কিভাবে জানবে? এদিকে সাদিয়ার বাড়ি তখন লোকারণ্য। গ্রামের সব আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীরা এসে ভিড় করেছে। ঠিক এমন সময় তানিয়া তার ছেলেকে নিয়ে সেই জমকালো বাড়ির ভেতরে এসে পৌঁছালো। চারদিকের এত আলো আর বড়লোকি কারবার দেখে সে এক মুহূর্তের জন্য থমকে গেল। বাহ, সাদিয়ার বাড়িটা কি সুন্দর করে সেজেছে! চারদিকে কত মানুষ, কত আনন্দ! যাকগে, আমার স্বামীর শুধু শুধু চিন্তা করছিল নিজের বোনের বাড়িতে আসতে আবার নিমন্ত্রণ লাগে নাকি। আমি যে এসেছি দেখলেও কত খুশি হবে। মা, দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো না। ওই দেখো, ছোট মাসি আমার পুচকে ভাইটাকে কোলে নিয়ে বসে আছে। কি সুন্দর লাগছে দেখতে। চলো না মা। একটু দাঁড়া বাবা, হুট করে ভেতরে যাস নে। কেমন যেন আমার নিজের ভিতরেই কেমন একটা ঠিক লাগছে না রে। দেখ না, ওখানকার সব মহিলারা কেমন দামি দামি সুন্দর শাড়ি পরে এসেছে, সবার গায়ে কত গয়নাগাটি চকচক করছে, আর আমাদের অবস্থা দেখ। ঠিক তখনই সাদিয়ার কানে তার বোনের গলার আওয়াজ গেল। সে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকাতেই দেখল তানিয়া একটা মলিন পুরনো শাড়ি পরে তার ছেলেকে নিয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। চারপাশের এত বড়লোক আত্মীয় স্বজনের সামনে নিজের গরিব বোনকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সাদিয়ার অহংকারী মনটার রাগে একদম অগ্নিশর্মা হয়ে উঠল। হাই ঈশ্বর, এই অলক্ষী তানিয়াটা আবার এখানে কি করতে এসছে? এত বড় লোক মেহমানদের সামনে আমার নাকটা কাটাতে এসেছে নাকি? দাঁড়াও, আজ ওকে আমি এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। ওগো, শুনছো? আমার না একটু জরুরি বাথরুমে যেতে হবে। তুমি একটু সিহানের খেয়াল রেখো তো, আমি এক্ষুনি আসছি। এই বলে সাদিয়া তার কোল থেকে বাচ্চাকে নামিয়ে রেখে হন হন করে তানিয়ার দিকে এগিয়ে গেল। তুমি এখানে কেন এসেছো শুনি? তোমাকে কি কেউ এখানে আসার জন্য ডেকেছে? আমন্ত্রণের চিঠি পেয়েছো? বোনের মুখে এমন ধারালো কথা শুনে তানিয়ার বুকটা ভেঙে গেল। মুহূর্তের মধ্যে তার চোখ দুটো কান্নায় লাল হয়ে জল ভরে উঠল। আমাদের ঘরে পা রাখার সাহস কি করে হলো তোমার? নির্লজ্জ কোথাকার! নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো? এখানে সব বড় লোক অতিথিরা এসেছে, তারা যদি জানতে পারে যে তুমি আমার বোন, তাহলে আমার মান সম্মানটা আর কোথায় থাকবে বলো তো? আমাকে মাফ করে দিস বোন, তুই ঠিকই বলেছিস। আমি আসলে বড্ড খুশি হয়েছিলাম রে যে আমি মাসি হয়েছি, তাই আর নিজেকে আটকে রাখতে পারিনি। এই দেখ, তোর খোকার জন্যে আমি নিজের হাতে একটা সোয়েটার বুনে এনেছি, এটা অন্তত রাখ বোন। রাখ তোর এই নোংরা সোয়েটার। আমার বাচ্চার এমনিতেই কত দামি দামি জামা কাপড় আছে, আর তোর মনে হলো এই সস্তা জিনিস আমি আমার ছেলেকে পরাবো? দেখ গে যা, লোকজন কত সুন্দর আর দামি দামি উপহার এনেছে। হায় ঈশ্বর, আরও মেহমানরা আসছে। ওরা যদি তোকে এই অবস্থায় দেখে ফেলে, আমার তো ইজ্জত শেষ। তাড়াতাড়ি চল আমার সাথে। এই বলে সাদিয়া তানিয়া আর তার ছোট্ট ছেলেকে নিয়ে পেছনের অন্ধকার কাজের লোকের ঘরটার দিকে নিয়ে গেল। এখন ভালোয় ভালোয় শোনো, তোমরা দুজন এই ঘরের বাইরে একদম পা বাড়াবে না, আর ভুলেও কাউকে বলবে না যে তুমি আমার বোন, বুঝেছো? সবাই যখন খেতে বসবে তখন তোমরা দুজন চুপি চুপি পেছনের দরজা দিয়ে কেটে পড়বে।
কথাটা যেন মাথায় থাকে। এই বলে সাদিয়া তার অহংকার আর হুমকি ছুড়ে দিয়ে আবার অনুষ্ঠানের চকমকে আলোয় ফিরে গেল। আর অন্যদিকে সেই অন্ধকার আর নোংরা ঘরের এক কোণে তানিয়া তার বুক ভাঙা কষ্ট আর অপমান নিয়ে বোবা হয়ে বসে রইল। আমার নিজের আপন বোন আমার সাথে এমন ব্যবহার করতে পারলো, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি রে আয়ান। তাছাড়া দোষ তো আমারও কম নয় বাবা। তোর বাবা কত করে বারণ করেছিল এখানে আসতে, তাও আমি নিজের জেদে এলাম। স্বামীর কথা না শোনার শাস্তি আজ হাতে নাতে পেলাম রে। মা, তুমি কেঁদো না প্লিজ। কিন্তু মাসি আমাদের সাথে এমন খারাপ ব্যবহার কেন করলো মা? এখন কি মাসি আমাদের আর ওই পুচকে ভাইটার সাথে দেখাও করতে দেবে না? আয়ানের এই অবুঝ প্রশ্নের কোনো উত্তর তানিয়ার কাছেও ছিল না। কিছুক্ষণ পর ভেতরের মূল অনুষ্ঠান শেষ হলো। আমন্ত্রিত অতিথিরা সবাই হইচই করে খেতে বসল। নানা রকম মিষ্টি আর সুস্বাদু সব পদের সুবাস চারিদিকের বাতাসে ভেসে বেড়াচ্ছিল, যা কাজের লোকের ওই অন্ধকার ঘরটা থেকেও টের পাওয়া যাচ্ছিল। খিদে আর কৌতূহলে ঠিক তখনই তানিয়ার ছেলে আয়ান তার মাকে কিছু না বলেই চুপচাপ ঘর থেকে উঠে চলে গেল। এরই কিছুক্ষণ পর দুজন মহিলা খাওয়া দাওয়া শেষ করে হাত ধুতে এসে পিছনের ওই ঘরটার দিকে তাকালেন। সেখানে তানিয়াকে ওভাবে একা মন খারাপ করে বসে থাকতে দেখে মহিলারা কৌতূহল সামলাতে না পেরে ঘরের ভিতরে গেলেন। আচ্ছা, আপনি কে বলুন তো? আর এই কাজের লোকেদের ঘরে এইভাবে একা একা কেন বসে আছেন? আমরা তো আপনাকে এই বাড়ির কোনো অনুষ্ঠানে আগে কখনো দেখিনি। দুজন মহিলাই একে একে তানিয়াকে জেরা করতে লাগলেন। সাদিয়ার কড়া হুমকির কথা মনে পড়ে যাওয়ায় তানিয়া একদম ভয়ে ঘাবড়ে গেল। আসলে আমি আমি সাদিয়ার বোন। কি বললেন? আপনি সাদিয়ার বোন? আপনাকে দেখে তো কোনো দিক দিয়েই মনে হচ্ছে না যে আপনি সাদিয়ার মতো এত বড় লোকের বোন। এই বলে ওই মহিলা দুজন তানিয়ার চরম অসহায় অবস্থার দিকে তাকিয়ে একে অপরের গায়ে ঢুলে পড়ে জোরে জোরে হাসতে লাগলো। বাইরে থেকে ওই মহিলাদের জোরে জোরে হাসার আর কথা বলার আওয়াজ পেয়ে সাদিয়ার বুকটা দুরু দুরু করে উঠল। কেউ দেখে ফেলল না তো? এই ভয়ে সে হন হন করে ওই ঘরের দিকে দৌড়ে এলো। এই যে সাদিয়া, আমরা এইসব কি শুনছি গো? এই মহিলা নাকি তোমার নিজের বোন? তুমি না আমাদের বলেছিলে যে তোমার আপা খুব জরুরি কোনো কাজের জন্য শহরের বাইরে গেছে? তাহলে উনি এখানে এই অবস্থায় কেন? আপনাদেরকে এসব ফালতু কথা কে বলেছে? ও নাকি আমার বোন। হাসালেন। ও তো আমাদের বাড়িতে নতুন কাজে এসেছে। মাত্র কয়েকটা দিন হলো ওকে কাজে রেখেছি। আর হয়েছে কি জানেন, আমি দয়া করে মাত্র একবার ওকে বোন বলে ডেকেছিলাম, আর ও সত্যি সত্যি নিজেকে আমার বোন ভাবতে শুরু করেছে। যত সব আজে বাজে কথা। এই গরিবদের স্বভাব কোনোদিন বদলায় না, একটু মাথায় তুললেই মাথায় চড়ে বসে। সাদিয়ার মুখের ওপর এমন নির্মম মিথ্যা আর নোংরা অপবাদ শুনে তানিয়ার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। নিজের আপন বোনের কাছ থেকে এত বড় অপমান সে মুখ বুজে সহ্য করতে পারছিল না। তার চোখ ফেটে অঝরে জল নামল। ও, তাহলে এই ব্যাপার। এই কাজের মেয়েটা সামান্য একটা কাজের লোক হয়েও এত বড় সাহস যে তোমাকে নিজের বোন বলে দাবি করছে। ওর আশকারা তো কম নয় দেখছি। ছাড়ো সাদিয়া, এসব ছোট লোকদের কথায় কান দিয়ে লাভ নেই। আজ তোমার বাচ্চার অনুষ্ঠানে এসে আমাদের খুব ভালো লাগলো। খাওয়া দাওয়াই তো জমিয়ে হলো। এখন তাহলে আমরা আসি গো। হ্যাঁ হ্যাঁ, আপনারা আসুন, সাবধানে যাবেন। আমি জাস্ট এই কাজের মেয়েটার আজকের কাজের পাওনা আর বেতনটা চুকিয়ে দিয়ে আপনাদের পেছনে পেছনেই আসছি। মহিলারা ঘর থেকে বেরিয়ে একটু দূরে যেতেই সাদিয়ার মুখের সেই নকল হাসি পলকে গায়েব হয়ে গেল। সে হিংস্র বাঘিনীর মতো ঘুরে দাঁড়িয়ে তানিয়ার ওপর চিৎকার করে উঠল। ওদের সামনে মুখ খোলার সাহস তোর কি করে হলো রে? ওদের কেন বললি যে তুই আমার বোন? আমি তো তোকে আগেই বারণ করে দিয়েছিলাম, তাহলে কেন বলতে গেলি? আমি খুব ভালো করেই জানি তুই ইচ্ছে করে আমার ইজ্জত মারতে আর সবার সামনে আমাকে হাস্যাস্পদ করতে এই কাজটা করেছিস। তুই আমার বোন নোস তানিয়া, তুই আমার জাত শত্রু। সাদিয়া,
তুই আমাকে ভুল বুঝিস না রে, আল্লাহর দোহাই লাগে আমাকে ক্ষমা করে দে। ওই মহিলারা হঠাৎ করে ঘরে এসে আমাকে একের পর এক প্রশ্ন করতে শুরু করলো। আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে মুখ দিয়ে ভুল করে বেরিয়ে গেছে আমি তোর বোন। আমি ইচ্ছে করে তোকে ছোট করতে বা অপমান করতে কিছুই করিনি রে বোন। দয়া করে আমাকে আর এভাবে ভুল বুঝিস না, আমাকে ক্ষমা করে দে। একদম মিথ্যা বলবি না তানিয়া, তুই সব কিছু ইচ্ছে করে প্ল্যান করে করেছিস। আজ আমার বাচ্চার জীবনের এত বড় আর বিশেষ একটা দিন ছিল, তুই এসে আমার সব আনন্দ মাটি করে দিলি। কেউ তোকে দাওয়াত দেয়নি, তাও তুই এখানে বিনা নিমন্ত্রণে এসে আমার বন্ধুদের সামনে আমাকে এইভাবে অপমান করলি। এক মুহূর্তও এখানে মুখ দেখাবি না, এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হয়ে যা। সাদিয়ার এমন পশুতুল্য আচরণ আর নির্মমতা তানিয়ার বুকটাকে একদম চুরমার করে দিল। চোখ ফেটে নামা অশ্রু মুছতে মুছতে সেই ভাঙা হৃদয় আর চরম অপমান নিয়ে সে ওখান থেকে নিজের বাড়ির দিকে রওনা দিল। কিন্তু তানিয়া ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ঠিক কিছুক্ষণ পরই সাদিয়ার বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালো এক রহস্যময় বৃদ্ধ লোক। ধুর ঘোড়ার ডিম, এই সাত সকালে আবার কে এসে বেল বাজাচ্ছে? উফ, একটুও শান্তি নেই। সাদিয়া বাইরে গিয়ে দেখল একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার? আপনি কে শুনি? এভাবে দরজায় ধাক্কাধাক্কি করছেন কেন? কোনো ভদ্রতা বোধ নেই নাকি? মা, আমার খুব তেষ্টা পেয়েছে রে মা, আমাকে কি একটুখানি জল দেবে? অনেক দূরের এক গ্রাম থেকে হেঁটে আসছি, গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে মা। এই, এখান থেকে দূর হও তো বাপু। যখনই দেখো কেউ না কেউ হাত পেতে ভিক্ষা করতে চলে আসে, অন্য কোথাও গিয়ে মরো। আমার বাড়ির দরজায় ওভাবে দাঁড়িয়ে থেকো না তো, যাও এখান থেকে। বৃদ্ধ লোকটি আর একটা কথাও বললেন না। তিনি তার ক্লান্ত ধীর পায়ে সেখান থেকে মুখ নিচু করে চলে গেলেন। আজ সারা গ্রামের মানুষ সাদিয়ার বাড়িতে পেট পুড়ে খেয়েছে, কত শত খাবার বেঁচেও গেছে, কিন্তু অহংকারী সাদিয়া সেই ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষটিকে এক ফোঁটা জলও দিল না। এরপর সেই বৃদ্ধ জলের খুঁজে ধুঁকতে ধুঁকতে গ্রামের রাস্তায় ঘুরছিলেন। ঠিক কিছুক্ষণ পরই রাস্তার মোড়েই তার দেখা হয়ে গেল তানিয়ার সাথে। তানিয়াকে সামনে দেখে বৃদ্ধ লোকটি কাতর গলায় বললেন, মা, দয়া করে আমাকে একটু সাহায্য করো মা, আমার খুব তেষ্টা পেয়েছে। তুমি কি আমাকে একটুখানি জল দিতে পারো? আমার গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি এই গ্রামের কিচ্ছু চিনি না, জানি না, এখানে কোথায় জল পাবো। একটু জল দাও মা, বড় উপকার হবে। হ্যাঁ বাবা, অবশ্যই দেব। আমার বাড়ি এখান থেকে অল্প দূরেই। কিন্তু তোমার তো এখনই খুব তেষ্টা পেয়েছে, অত দূর যাওয়ার দরকার নেই। কাছেই একটা নদী আছে, আমি এক্ষুনি ওখান থেকে তোমার জন্য জল এনে দিচ্ছি। আর আরিয়ান, সোনা আমার, তুমি এখন সাবধানে বাড়ি চলে যাও। আমি এই বাবাকে একটু জল এনে দিয়ে তারপর আসছি। এই বলে তানিয়া কাছের নদী থেকে জল আনতে গেল। কিছুক্ষণ পর তানিয়া জল নিয়ে বৃদ্ধ লোকটির কাছে পৌঁছালো। আহ, বুকটা একদম জুড়িয়ে গেল মা। বেঁচে থাকো, সুখে থাকো, উপরওয়ালা তোমার ভালো করুক। এই ভর দুপুরে আমার মতো এক তৃষ্ণার্ত বুড়োর প্রাণটা বাঁচিয়ে যে পুণ্য তুমি অর্জন করলে, তার ফল তুমি নিশ্চয়ই পাবে মা। তোমার মঙ্গল হোক। এটা আমার কর্তব্য ছিল বাবা। তানিয়া বাবার মতো সেই বৃদ্ধ লোকটির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। মানুষটার সারা মুখে ক্লান্তির কালচে ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। রোদ আর গরমে ঠোঁট দুটো শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, ফোঁটায় ফোঁটায় ঘাম ঝরছে শরীর বেয়ে। কতটা পথ হেঁটে যে তিনি এসেছেন, তাকে দেখে বড্ড দুর্বল আর অসহায় লাগছিল। বাবা, আপনি এত দূর কোথা থেকে এসেছেন? আপনার বাড়িটা ঠিক কোথায়? আপনাকে বড্ড দুর্বল দেখাচ্ছে বাবা। এই রোদের মধ্যে আর এক পাও হাঁটার ক্ষমতা আপনার নেই। দয়া করে আপনি আমার কুঁড়ে ঘরে আসুন, একটু জিরিয়ে নিন। আমি এক্ষুনি আপনার জন্য গরম গরম কিছু রান্না করে দিচ্ছি, দুটো খেয়ে একটু গায়ে বল পাবেন। না রে মা, তার আর দরকার নেই। আমি অনেক দূরের এক অজানা গ্রাম থেকে এসেছি। এই ভর দুপুরে যখন তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছিল, তখন তুমি আমাকে ভালোবেসে জল খেতে দিয়েছ। এটাই আমার মতো বুড়োর জন্য অনেক বড় অনুগ্রহ মা। আমার আর কিছুর লোভ নেই। এবার আমি আসি মা, উপরওয়ালা তোমাকে অনেক ভালো রাখুক।
না বাবা, আমি আপনাকে এভাবে এই ক্লান্ত শরীরে কিছু না খাইয়ে যেতে দেব কি করে? আপনি তো আমার বাবার মতোই। এই রোদের মধ্যে আপনার শরীরটা পুরো ভেঙে পড়েছে। দয়া করে আমার কথাটা শুনুন, আমার বাড়িতে চলুন। দুটো মুখে দিয়ে একটু জিরিয়ে নিন, শরীরে কিছুটা শক্তি ফিরে আসবে। তারপর না হয় যাবেন বাবা। আচ্ছা মা, তুমি যখন এত করে বলছো তাহলে চলো। এমনিতেও এই রোদে শরীরটা আর একদম টানছে না, মাথাটাও কেমন যেন ঘুরছে। চলো মা, তোমার ঘরেই যাই। অসহায় বৃদ্ধ লোকটির জন্য তানিয়ার মনটা মায়ায় ভরে উঠল। সে পরম মমতায় ওনাকে নিয়ে পায়ে হেঁটে নিজের সেই ছোট্ট মাটির ঘরে নিয়ে গেল। ঘরটা ছোট আর দরিদ্র হতে পারে, কিন্তু তানিয়ার ভালোবাসায় সেখানে কোনো কমতি ছিল না। বাবা, দয়া করে এখানে একটু বসুন আর জিরিয়ে নিন। ফ্যানটা চালিয়ে দিচ্ছি। আপনি একদম চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি আপনার জন্য গরম গরম কিছু খাবার তৈরি করে নিয়ে আসছি। তানিয়ার কথা শুনে বৃদ্ধ লোকটি কুঁড়ে ঘরের ভেতরে একটি পুরনো মাদুরের ওপর ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে বসে পড়লেন। ওদিকে তানিয়া আর এক মুহূর্তও দেরি না করে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে চুলা জ্বালিয়ে দিল। কাঠকুটো জ্বালিয়ে খুব দ্রুত সে গরম গরম রুটি আর সবজি তৈরি করে ফেলল। তারপর থালায় করে সেই খাবার নিয়ে এসে বৃদ্ধ লোকটির সামনে দিল এবং পরম স্নেহের সাথে বলল, বাবা, আমাকে ক্ষমা করবেন। আপনার মতো একজন অতিথি আমার ঘরে এসেছেন, অথচ আপনাকে একটু ভালো মন্দ খাওয়াতে পারলাম না। বাড়িতে যা সামান্য চাল, আটা আর সবজি ছিল তাই দিয়েই তাড়াহুড়ো করে রান্না করেছি বাবা। দয়া করে এই গরিবের হাতের খাবারটুকুই মুখে দিন। ঠিক আছে মা, কোনো অসুবিধা নেই। এদিকে সেই বৃদ্ধ বাবারও পেটে তখন চড়ক গাছ জ্বলছিল, বড্ড খিদে পেয়েছিল তার। তাই তিনি আর কথা না বাড়িয়ে পরম তৃপ্তিতে গরম গরম রুটি আর সবজি খেতে শুরু করলেন। তানিয়া এক দৃষ্টে তার খাওয়া দেখছিল। খাওয়া শেষ করে সেই বৃদ্ধ বাবা তানিয়াকে বলেন, মা, তুমি এত সুস্বাদু খাবার তৈরি করেছো। তোমার হাতে সত্যিকারের জাদু আর ভালোবাসা আছে মা, তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু মা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক কষ্টের মধ্যে আছো। রাস্তায় যখন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল তখন আমি তোমার চোখে জল দেখেছিলাম। মা, কি হয়েছে বলো না আমাকে, তোমার এই বাবাটাকে সব খুলে বলো। বাবা, আপনাকে কি বলবো, আমার পুরো জীবনটাই দুঃখে ভরা। আমার স্বামী দিনরাত মাঠে হাড় ভাঙা খাটুনি খাটে, তবুও আমাদের দুবেলা পেট ভরে খাবার জোটে না বাবা। আজ আমি আমার নিজের বোনের বাড়িতে গিয়েছিলাম, ওর একটা ছেলে হয়েছে। ভেবেছিলাম ওর এই খুশিতে সামিল হয়ে নিজের দুঃখটা একটু ভুলবো। কেউ আমাকে ডাকেনি বাবা, তবুও বোনের টানে গিয়েছিলাম। কিন্তু সেখান থেকে চরম অপমান নিয়ে ফিরতে হলো। আমাকে আর আমার নিষ্পাপ সন্তানকে ওরা পশুর মতো অপমান করলো। অবশ্য ভুলটা আমারই ছিল বাবা, নিমন্ত্রণ ছাড়া আমার সেখানে যাওয়াই উচিত হয়নি। কিন্তু নিজের বোনের জন্য মনটা কেমন করছিল, নিজেকে আটকে রাখতে পারলাম না বাবা। কথা বলতে বলতে গঙ্গা আর নিজের কান্না ধরে রাখতে পারল না। সে অঝোরে কাঁদতে লাগল। গঙ্গাকে এভাবে কাঁদতে দেখে সেই বৃদ্ধ লোকটির চোখে একাধারে করুণা ও গভীর সহানুভূতি দুটোই ফুটে উঠল। তিনি স্পষ্ট বুঝতে পারলেন এই লোভী দুনিয়ায় গঙ্গার হৃদয়টা কতটা নির্মল আর ওর মনটা কতটা পবিত্র ও খাঁটি। মা, তুমি একদম দুঃখ করো না। একটা কথা সব সময় মনে রেখো, উপরওয়ালা যা করেন সব ভালোর জন্যই করেন। যাদের মন ভালো তাদের জীবনে কোনো না কোনো সময় সুখের আলো আসবেই আসবে। মা, তুমি আজ আমার যে উপকার করেছো তার কোনো তুলনা হয় না। তৃষ্ণার সময় জল দিয়েছো, তারপর নিজের ঘরে এনে এত ভালোবেসে খাওয়ালে, এই দয়া আমি জীবনেও ভুলব না। আমার মতো এক ফকিরে তোমাকে দেওয়ার মতো তো কিছু নেই মা। তবে এই পুটলিটা রাখো, এর ভেতর কিছু ফল আছে। তোমার স্বামী যখন মাঠ থেকে ঘরে ফিরবে তখন তোমরা তিনজন একসাথে বসে এটা খেও। মাথায় থাকে যেন মা। আচ্ছা, আমি তাহলে এবার আসি মা। এরপর তানিয়া বৃদ্ধ বাবাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে এলো। উনি চলে যাওয়ার ঠিক কিছুক্ষণ পরেই
গঙ্গার স্বামী মাঠের কাজ শেষ করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরলেন। ঘরে ঢোকা মাত্রই তানিয়া তাকে দুপুরের পুরো ঘটনাটি খুলে বলল। কিভাবে একজন তৃষ্ণার্ত বৃদ্ধ লোক দরজায় এসে জল চেয়েছিলেন, কিভাবে সে ওনাকে ভালোবেসে বাড়িতে ডেকে এনে খাওয়ালো এবং যাওয়ার সময় একটা ফলের পুটলি রেখে গেল। সব শুনে তার স্বামী একগাল হেসে বললেন, তুমি সত্যি খুব ভালো কাজ করেছো তানিয়া। নিজের পেটে খিদে নিয়ে এই অভাবের সংসারেও একজন ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত মানুষকে যেভাবে তুমি সেবা করলে তার কোনো তুলনা হয় না। উপরওয়ালা আমাদের দিকে নিশ্চয়ই মুখ তুলে তাকাবেন গো। আর হ্যাঁ, ওনার একটা কথা কিন্তু একদম মাথায় রাখতে হবে। বাবা যাওয়ার সময় বারবার বলে গেছেন, তুমি মাঠ থেকে ফিরে এলে তবেই যেন আমরা তিনজন মিলে একসাথে বসে এই ফলটা খাই। ওনার কথা আমাদের রাখতেই হবে গো। তারপর তারা তিনজন বিছানার উপর বসল। সেই পুতুলির ভেতরে ছিল 3টে অদ্ভুত রকমের ফল, কিন্তু দেখে মনে হচ্ছিল খুব সুস্বাদু। তারা তিনজনই একসাথে আনন্দের সাথে এক একটি ফল খেতে লাগল। প্রতিটি কামড়ে এমন এক মিষ্টতা ছিল যা হৃদয় ছুঁয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর এক অলৌকিক ঘটনা ঘটল। যেই মাত্র তারা তিনজন তাদের ফল খাওয়া শেষ করল, হঠাৎ সেই ঘরের ভিতরে যেন এক মায়াবী আলো ছড়িয়ে পড়ল। আলোটি এতটাই তীব্র ছিল যে কয়েক মুহূর্তের জন্য তাদের চোখ ধাঁধিয়ে গেল। যখন তারা চোখ খুলল, দেখল তাদের পুরনো মাটির কুঁড়ে ঘরটি এখন একটি সুন্দর বড় বাড়িতে পরিণত হয়েছে। বাড়ির ভিতরে সোনা, রূপো, শস্য এবং সম্পদে পরিপূর্ণ ছিল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম, পৃথিবীতে কোনো মানুষকে কখনো ছোট করতে নেই। উপরওয়ালা কখন কার ভাগ্য বদলে দেবেন কেউ জানে না। মানুষের জীবনের আয়ু বড্ড ছোট, কার কখন উপর থেকে ডাক আসবে কেউ বলতে পারে না। তাই অহংকার ভুলে সবার সাথে ভালো ব্যবহার করুন এবং মানুষের পাশে দাঁড়ান।